নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানে আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ স্বাস্থ্য আলাপনের দিন। স্বাস্থ্য আলাপনের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। একটা কথা আমরা সবাই কিন্তু বলে থাকি, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। এখন বিষয়টা হলো, দাঁতে যখন ব্যথা শুরু হয় তখন আমাদের জীবন জেরবার হয়ে যায়। কিন্তু এই ব্যথা হওয়ার পিছনে সবার আগে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আমরা দাঁতের যত্নটাই ঠিকঠাক মতো নিই না। আজকের দিনে দাঁড়িয়ে বহু মানুষ রয়েছেন যারা দাঁতের যত্ন, মাড়ির যত্ন নিয়ে একেবারেই সচেতন নন, আর সেই কারণেই নানান ধরনের দাঁতের সমস্যা তৈরি হতে পারে। এখন দাঁত আর মাড়ির যত্নটা একেবারে ছোট বয়স থেকে কিভাবে নেওয়া দরকার, আর যাদের দাঁত আর মাড়ির সমস্যা হচ্ছে তারা কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের স্বাস্থ্য আলাপনের আলোচনা। আজকে আমাদের সঙ্গে আলোচনায় যিনি রয়েছেন তিনি শহর কলকাতার অন্যতম প্রখ্যাত দন্ত বিশেষজ্ঞ এবং অর্থোডন্টিস্ট ডক্টর অংশুমান ভট্টাচার্য। নমস্কার স্যার, আপনাকে অ্যাক্সলেপিয়া হেলথে স্বাগত জানাই। স্যার, প্রথমেই যেটা বলে শুরু করলাম যে আমরা না দাঁত আর মাড়ির যত্নটা একেবারেই ছোট বয়স থেকে ঠিকঠাক মতো নিই না, আর সেই কারণেই বড় হয়ে গিয়ে হাজার একটা সমস্যা বাসা বাঁধতে শুরু করে। আপনার কি মনে হয় যে দাঁত আর মাড়ির যত্নের একেবারে বেসিক ব্যাপারটা কি? একদমই ঠিক কথা বলেছেন। আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, অ্যান্ড আমরা যখন আসি ডক্টরের কাছে তখন সমস্যাটা এতটাই বেড়ে উঠেছে যে আমরা তখন যন্ত্রণায় কষ্ট পাচ্ছি। কিন্তু সেটা না করে যদি আমরা ডেন্টিস্টের কাছে সঠিক টাইমে ক্লিনিক্যাল চেক আপ করাই তাহলে দাঁতের অনেক সমস্যাই আর্লি স্টেজে ধরা পড়বে, মাড়ির অনেক সমস্যাই সঠিক সময়ে ধরা পড়ে, অ্যান্ড ওটাকে আমরা চিকিৎসা করে একেবারে সুস্থ করে দিতে পারি। তো সেজন্য সব থেকে বড় ভুল হলো যে এটা ভাবা যে আমার কোনো ব্যথা নেই, আমার মুখে কোনো ব্যথা নেই, তাই আমার ডেন্টিস্টের কাছে যাওয়ার প্রয়োজন নেই। এটাই হলো সব থেকে বড় ভুল যেটা পেশেন্টরা করে। সেই জন্য রুটিন ডেন্টাল চেক আপ অ্যাটলিস্ট ওয়ান্স ইন 6 মান্থস যদি পেশেন্টরা করে তাহলে এই ধরনের সমস্যা থেকে অনেক মাত্রায় পেশেন্টরা ফ্রি হতে পারবে। একদমই তাই স্যার। আপনি যে কথাটা বললেন যে রুটিন চেক আপ, এটা যেমন জরুরি, তবে আমি আরও একটা কথা বলবো যে অনেক মানুষই রয়েছেন যারা প্রপারলি ব্রাশটাই ঠিক মতো করেন না, বা রেগুলার যে হ্যাবিটস ডেন্টাল মানে বিষয়টা ঠিকঠাক রাখার জন্য যে হ্যাবিট সেগুলোই ঠিকঠাক মেনটেন করেন না। তো এই ব্রাশ করার কি কোনো নির্দিষ্ট প্রসেস রয়েছে? অবশ্যই, খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। ব্রাশিং টেকনিক, যেটা আমরা টিভিতে অ্যাডভার্টাইজমেন্টে দেখি যে একরকমভাবে দেখানো হচ্ছে ব্রাশিং টেকনিক, আর টুথপেস্ট ইউজ করুন, এই টুথপেস্ট ইউজ করুন, ওই টুথপেস্ট ইউজ করুন, সেটা দেখে পেশেন্টরা ব্রাশিং টেকনিক শেখে। কিন্তু ব্রাশিং টেকনিক একজন ডেন্টিস্টের কাছে গিয়ে যদি শেখা হয় তাহলে সঠিকভাবে ব্রাশিং সম্ভব। আর সঠিক ব্রাশিং যদি না হয় তাহলে কিন্তু মাড়ির যত্ন নেওয়া হচ্ছে না। আমরা মনে করি পেস্টটাই ইম্পর্টেন্ট, পেস্টটা কিন্তু সেকেন্ডারি, প্রাইমারি হলো দ্য ব্রাশ অ্যান্ড দ্য কারেক্ট ব্রাশিং। কারেক্ট ব্রাশিং খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদের সামনে একটি ব্রাশ অ্যান্ড মডেল দিয়ে ব্রাশিং টেকনিকটা দেখাতে চাই। এই যে ব্রাশের যে ব্রিসেলস আছে, এই ব্রিসেলসগুলো খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড এই ব্রিসেলসগুলো পয়েন্ট করবে টুয়ার্ডস দ্য গাম মার্জিন। গাম মার্জিনে যদি ব্রিসেলসটা পয়েন্ট করে, এদের ক্রিসেন্ট শেপড একটা মার্জিন আছে, হাফ মুন শেপ মার্জিন, জাংশন বিটুইন দ্য গামস অ্যান্ড দ্য টিথ। এই জাংশনে যদি ব্রিসেলসটাকে পয়েন্ট করা হয় অ্যান্ড পুশ করা হয় তবে কিন্তু যে লেগে থাকা ফুড পার্টিকলস এই মাড়ির কাছে সেখান থেকে ওগুলো ডিসলজ হবে। সেই জন্য এইখানে পয়েন্ট করে যদি ভাইব্রেশন করা হয় 6 বার, তবে ওই লেগে থাকা ফুড পার্টিকলস অ্যান্ড ডিপোজিটস ওখান থেকে লুজ হবে। তারপরে কিন্তু 6 বার এরকম রিভার্স সুইপ চেপে দেওয়া উচিত প্রত্যেকটা সারফেসে। এই টেকনিকটা ফলো করলে তবেই কিন্তু সঠিক ব্রাশিং। কিন্তু ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে ওপর দিয়ে শুধুমাত্র করেন তারা। এই টেকনিকটা ডিটেইলে শেখার জন্য আরো লম্বা সময় লাগবে, কিন্তু আমি সংক্ষেপে বোঝালাম যে এই ব্রিসেলসের এন্ডগুলো যেন মাড়ির জাংশনে পোক করে, অ্যান্ড সেই জন্য সফট ব্রাশ ইউজ করতে হয় যাতে মাড়িতে কোনো ড্যামেজ না হয়। মানে ব্রাশ কিরকম হবে সেটার একটা নির্দিষ্ট
মানে ধরন আছে, হ্যাঁ। একদম সফট ব্রাশ একদম সফট ব্রাশ ইউজ করতে হবে, কারণ উই আর গোয়িং টু পোক অ্যাট দ্য গাম মার্জিন। গাম মার্জিনে যদি পোক করি তবেই কিন্তু ওই ডিপোজিটসগুলো যেগুলো ওখানে স্টিকি ডিপোজিটস ওগুলো বেরিয়ে আসবে। আর আমরা যদি শুধু দাঁতের সারফেসটাকে ব্রাশ করি এরকম হরিজন্টাল, তাহলে কিন্তু ব্রাশিং হচ্ছে না, বা শুধুই ভার্টিক্যাল করি তাহলে ব্রাশিং হচ্ছে না। আমাকে ওই জায়গাটাতে স্টিকি ফুড পার্টিকেলসগুলোকে ডিসলজ করতে হবে। একদমই তাই। সেজন্য 6টা এরকম পোকিং মোশন ইজ এসেনশিয়াল। আচ্ছা স্যার। প্লাস চুইং সারফেসটাও যেন ব্রাশ করা হয়, কারণ এখানে স্টিকি চকলেট এন্ড স্টিকি ফুড জমে থাকে। বাচ্চারা এই জায়গাটাকে নেগলেক্ট করে, ফলে ওখান থেকেও ক্যাভিটি হতে পারে। একদমই তাই স্যার। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে স্যার কিন্তু দেখিয়ে দিলেন খুব সুন্দরভাবে যে কিভাবে দাঁতটা প্রপারলি ব্রাশ করা উচিত, কিভাবে ব্রাশ করতে হবে, সেই বিষয়টা সম্পর্কে আশা করি আপনাদের আর কোনো অসুবিধা নেই। খুব সুন্দরভাবে স্যার বুঝিয়ে দিয়েছেন। আচ্ছা স্যার, একটা কথা বলুন তো, দিনে কতবার ব্রাশ করাটা জরুরি? আমি বলবো যে দিনে 2বার অবশ্যই করা উচিত, সকালে অ্যান্ড রাতে। অ্যান্ড সকালে আমি বলবো ব্রেকফাস্টের পরে করা উচিত, আগে নয়। অ্যান্ড রাতে ডিনারের পরে করা উচিত। আচ্ছা। আর এছাড়া যদি আপনার হাতে সময় থাকে তাহলে লাঞ্চের পরে যদি করেন তাহলে আরও ভালো। সেই সময় আপনাকে পেস্ট ইউজ করার প্রয়োজন নেই, শুধু ব্রাশ অ্যান্ড জল দিয়ে ব্রাশ করলেও চলবে, কারণ ওই যে আগে বলেছি মেকানিক্যাল ক্লেন্সিং ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান কেমিক্যাল প্লাগ কন্ট্রোল। সো টুথপেস্ট হলো কেমিক্যাল প্লাগ কন্ট্রোল, কিন্তু মেকানিক্যাল ক্লেন্সিং হলো ব্রাশ দিয়ে পোক করে মেকানিক্যালি অ্যাড্রেস করা। সেটা হলো প্রাইমারি। ডেন্টাল ক্লিনিংয়ে, টুথ ক্লিনিংয়ে মেকানিক্যাল ক্লিনিং ইজ দ্য প্রাইমারি ওয়ে অফ ক্লিনিং দ্য টিথ। অ্যান্ড এছাড়া টুথপেস্ট অবশ্যই ইউজ করবেন। টুথপেস্টের মধ্যে ইনগ্রেডিয়েন্টস থাকে যেগুলো একটা সুদিং এফেক্ট দেয়, পলিশিং মেটেরিয়াল থাকে, সো দাঁতটাকে পলিশ করে, এনামেলটাকে। বাট মেন প্রাইমারি হলো ব্রাশিং টেকনিক অ্যান্ড রাইট ব্রাশ। একদম স্যার। আচ্ছা স্যার, এই টুথপেস্টে নিয়ে তো প্রচুর চর্চা হয় আজকের দিনে দাঁড়িয়ে। অনেকেই বলেন টুথপেস্টে নুন থাকলে নাকি খুব ভালো হয়, সেটা এই নিয়ে কি বলবেন? এই নিয়ে আমার এইটুকুই বলার আছে যে অনেকে বলেছিল নুন থাকলে ভালো হয়, ভবিষ্যতে দেখবেন চাট মশলা থাকলে ভালো হয়, এটাও আসতে পারে, বা কয়লা থাকলে ভালো হয়, এটাও এসে গেছে। কিন্তু এগুলোর মধ্যে যাবেন না। মেন হলো ব্রাশিং টেকনিক। ব্রাশিং টেকনিকটা ভালো করে প্রত্যেকে শিখুন, তাহলে আপনার ডেন্টাল সমস্যা 80 to 90% কমে যাবে। আচ্ছা, মানে ব্রাশটা সবার আগে খুব ইম্পর্টেন্ট। জিভটাকেও ব্রাশ করতে হবে, টাং ব্লেড দিয়ে নয়, বাট উইথ দ্য টুথব্রাশ অনলি। আচ্ছা। নেভার উইথ দ্য টাং ব্লেড, কারণ জিভের মধ্যে ছোট ছোট প্যাপিলা থাকে, যেগুলো টাং ব্লেড দিয়ে আপনি যদি ঘষেন ওগুলো হাইপারট্রফিড হয়ে আরো বড় হয়ে যায়, তো তার মাঝখানে আরো ব্যাকটেরিয়া জমে। সেজন্য অলওয়েজ ব্রাশ দিয়ে টাংটাকে ব্রাশ করবেন। একদম। আচ্ছা স্যার, আমরা ডেন্টাল ফ্লসের কথা শুনি, এই ব্যাপারটা কি? অবশ্যই দরকার। সুতোর মতো একটি জিনিস, যেটা দাঁতের মাঝখানের সারফেসটা, দুটো দাঁতের মাঝখানের জায়গাটা, এটা টাইট কন্ট্যাক্ট থাকে, তো এইখানে ব্রাশ, নর্মাল ব্রাশ পৌঁছাতে পারে না। তো সেই ক্ষেত্রে ডেন্টাল ফ্লস ওই জায়গাটাতে অ্যাড্রেস করে, যেটা 40% অফ আ টুথ সারফেস। 40% of the tooth surface is unaddressed with brushing, কারণ ওটা দাঁতের মাঝখানে, দুটো দাঁতের মাঝখানে। ওখানে যদি প্রপারলি ফ্লস করা হয়, দেন ইউ পলিশ অফ দ্য ব্যাকটেরিয়া দ্যাট ইজ অ্যাকুমুলেটিং বিটুইন দ্য টিথ, কারণ ওখান দিয়েও কিছু ব্যাকটেরিয়া ক্যাভিটি করে অ্যান্ড সেটা সাইলেন্টলি দাঁতের মধ্যে ঢুকে যায়। ঢুকে গিয়ে এরম সময় এসে জানান দেয় যখন পেশেন্টের পেন হচ্ছে, ভেতরে নার্ভের মধ্যে ঢুকে গেছে, তখন এক্সটেন্সিভ ট্রিটমেন্ট ছাড়া আর কোনো গতি নেই। সেজন্য রুটিন ডেন্টাল চেক আপ ওই জন্য আরও বেশি প্রয়োজন, হিডেন ক্যাভিটিস ফাইন্ড আউট করার জন্য। প্লাস ফ্লসিং করলে এই সংখ্যাটা অনেক কমে যাবে। আচ্ছা, এই ফ্লসিং এর কি কোনো মানে নির্দিষ্ট সময় রয়েছে, বা দিনে কতবার করতে হবে? দিনে 1 থেকে 2বার খাবার পরে করলে খুবই ভালো। ব্রাশ করার পরপরই এই ফ্লসটাও করতে হবে? খুবই ভালো। আচ্ছা, আপনি একটা কথা বললেন যে এই যে দুটো দাঁতের মাঝখানের যে অংশ, সেই জায়গাটাই ফ্লস করা দরকার। এবার তাহলে যারা রেগুলার বেসিসে ফ্লস করছেন তাদের তো মাঝখানটা ফাঁক হতে শুরু করবে। না, এটা একদমই ভুল ধারণা। ফ্লসিং করলে কখনোই ফাঁক হয় না, বরঞ্চ একটা মাইক্রো ফাঁক দুটো দাঁতের মাঝখানে অবশ্যই আছে, কারণ দাঁতগুলো কিন্তু সকেটের মধ্যে মুভ করে। সো যখন ফ্লস হয় তখন হালকা একটু মুভ করে দাঁতটা ক্লিন করা যায়, মানে দাঁতটা মুভ করে সকেটের মধ্যে। সো ফ্লসিং কখনোই দাঁতের মধ্যে ফাঁক ক্রিয়েট করে না, বরঞ্চ রিভার্স ইজ ট্রু, ফ্লসিং করলে দাঁতের মধ্যে ফাঁক হবে না।
আচ্ছা আচ্ছা, অনেকেই তো মানে এই কাজটা করে থাকেন, প্রায় কম বেশি সবাই। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের খাবার খাবার পর ধরুন দাঁতের গোড়ায় আটকে গেল, এবার টুথপিক দিয়ে খোঁচানো হলো, তার পাশাপাশি আরো অনেক কিছু দিয়ে খোঁচানো হয়, কেউ সেফটি পিন দিয়ে খোঁচাচ্ছেন, কেউ এটা দিয়ে। এটা কতটা ভয়ঙ্কর হয়ে যেতে পারে? দেখুন, ক্লিন টুথপিক, স্টেরিলাইজ টুথপিক, ক্লিন টুথপিক দিয়ে খোঁচালে কোনো ক্ষতি নেই, যদি সঠিকভাবে দাঁতের মাঝখানে যদি তার, অনেকের কি হয় এই নেগলিজেন্স, হাইজিন নেগলিজেন্স করতে করতে মাড়িটা নেমে যায়, দুটো দাঁতের মাঝখানে যে ট্রায়াঙ্গুলার মাড়িটা আছে, যদি আপনি জুম করেন এই দুটো দাঁতের মাঝখানে যে ট্রায়াঙ্গুলার মাড়িটা আছে ওটা নেমে যায়, ওটাকে প্যাপিলা বলে। তখন ওখানটা একটা ন্যাচারাল ফাঁক থাকে, সেইখানে কিন্তু শুধু ফ্লস করলে হবে না, সেখানে সরু টুথপিকের মতো ইন্টারডেন্টাল ব্রাশ পাওয়া যায় বিভিন্ন ডায়ামিটারের। ডেন্টিস্টের কাছে এসে ওই ডায়ামিটারটা চেক করে ওই ব্রাশটা যদি নিয়ে যান, তাহলে আপনি ওইটা দিয়ে যদি ক্লিন করেন, 1 সেকেন্ডের মধ্যে ওই মাংসর টুকরো বা কোনো ফাইব্রাস ফুড যদি জমে থাকে সেটা বেরিয়ে যাবে। না হলে ওইটা কিন্তু চিবোতে চিবোতে আরও মাড়ির তলায় চলে যাবে, অ্যান্ড ওখান থেকে হবে অ্যাবসেস অ্যান্ড ইনফেকশন। সেজন্য খাওয়ার পরে অবশ্যই যাদের ওরকম দাঁতের মাঝখানে ফাঁক আছে মাড়ির দিকটাতে, ওটা কিন্তু দাঁতের ফাঁক নয়, ওটা মাড়ির ফাঁক, মাড়িটা নেমে গেছে বলে, সেই জন্য ওইখানটা ক্লিন করা অবশ্যই দরকার। আচ্ছা, এই মাড়ি বাট সেফটি পিন দিয়ে নয়, একদমই তো ইন্টারডেন্টাল সরু ব্রাশ পাওয়া যায় আজকাল, যেগুলো দিয়ে আপনি ক্লিন করে নিলে আপনার অনেক সমস্যা কমে যাবে। কিন্তু ওই খাবারের টুকরোটা যদি বহুদিন ওখানে রয়ে যায়, ওখান থেকে ক্যাভিটি হতে পারে, পাইরিয়া হতে পারে। আচ্ছা, যাদের এই ধরুন মানে কোনো আপাত দৃষ্টিতে সমস্যা নেই সেই অর্থে মাড়ি ফাঁক হয়ে যাওয়ার সমস্যা, তারাও কি ইন্টারডেন্টাল ব্রাশটা তারা করতে পারবে না, কারণ ওখানে অতটা জায়গা নেই ওই ইন্টারডেন্টাল ব্রাশ ইউজ করার। যাদের জায়গা আছে, বেসড অন কতটা জায়গা আছে, বিভিন্ন ডায়ামিটারের টুথপিকের মতো ব্রাশ পাওয়া যায়, আচ্ছা সেটা দিয়ে করতে হয়। আর যাদের ফাঁক নেই তারা ফ্লস দিয়ে করবে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে স্যার কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দিচ্ছেন যে কখন কি ধরনের ব্রাশ ইউজ করতে হবে এবং কখন ডেন্টাল ফ্লস ইউজ করা দরকার, এবং সেটারও নির্দিষ্ট প্রসেস রয়েছে ব্যবহার করার ক্ষেত্রে। আপনারা প্রত্যেকটা বিষয় কিন্তু খুব মাইনিউটলি খেয়াল করে দেখলেই পরিষ্কারভাবে বিষয়গুলো বুঝতে পারবেন। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা যারা স্বাস্থ্য আলাপন অনুষ্ঠান দেখছেন, আপনাদের যা যা প্রশ্ন আছে দাঁত সংক্রান্ত, আপনারা অবশ্যই কমেন্ট করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে, একই সঙ্গে ফেসবুক পেজ এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও। আর স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা হলে অ্যাক্সলেপিয়া হেলথ সব সময় রয়েছে আপনাদের পাশে। স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আর এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। আমরা আবার আলোচনায় ফিরছি। স্যার, এবার যে বিষয়টা একটু জানতে চাইবো, একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে তাদের ডেন্টাল কেয়ারটা কীরকম হবে? একদম যারা ছোট্ট বাচ্চা, তাদের ফার্স্ট ডেন্টাল চেক আপ হওয়া উচিত তাদের 1 বছর বয়স যখন হয়েছে, আচ্ছা, বা ফার্স্ট দাঁত বেরোনোর 6 মাসের মধ্যে, যে কোনো একটা। যখন তারা ডেন্টিস্টের কাছে আসবে, এ নয় যে তারা চিকিৎসা করাতে আসছে, কিন্তু তাদের মারা বাবারা তাদেরকে ডেন্টাল ক্লিনিকে নিয়ে আসছে একটা গুড ডেন্টাল হ্যাবিট তৈরি করার জন্য। তাদের প্যারেন্টসদের দিকে আমি বলবো, প্যারেন্টসদেরকে আমি বলবো যে কখনোই তারা যেন ডেন্টাল ট্রিটমেন্ট বা ডেন্টিস্টকে একটা ভয়ের চোখে তাদের বাচ্চাদের সামনে না দেখায়। তারা যেন কখনোই বলে না যে তুমি যদি দুষ্টুমি করো তাহলে আমি ডাক্তারবাবুর কাছে গিয়ে ইঞ্জেকশন দিয়ে করিয়ে দেবো। এগুলো যেন কখনোই তারা না বলে, বাচ্চাদের তাদের মধ্যে একটা ভীতি তৈরি হয়। অ্যান্ড ফার্স্ট চেক আপ 1 বছর বয়সে করলে সব থেকে ভালো। আচ্ছা, তখন তারা ডেন্টাল ক্লিনিকে এসে ডেন্টাল ক্লিনিকের এনভায়রনমেন্টটা একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দেখে তাদের মধ্যে ওই ভীতিটা চলে যায়, তখন ভবিষ্যতে তারা কোঅপারেট খুব ভালোভাবে করে। একদম। আচ্ছা স্যার, আর একটা কথা বলুন, যারা একটু বড় হয়ে গিয়েছে, মানে স্কুলে যাচ্ছে, ধরুন প্রচুর চকলেট, চিপস এই জাতীয় জিনিসগুলো খাওয়ার টেন্ডেন্সি থাকে, এবং সেগুলো অনেক সময় দাঁত মুখ ভালোভাবে ধোয়ে না দেখে দাঁতটা ঠিকঠাক মতো ক্লিনও হচ্ছে না, এই প্রবলেমটার কি সলিউশন আছে? প্রথমত, আজকে আমাদের ফাস্ট ফুড খাওয়ার টেন্ডেন্সিটা আর্লি এজ থেকে হয়ে গেছে। সব কিছু ইজিলি পাওয়া যায়, পিৎজা, বার্গার, চিপস, চকলেট, অ্যান্ড এগুলো যখন খায় তখন মা বাবাদের বোঝাতে হবে যে তারা যেন অবশ্যই ব্রাশ করে নেয় খাওয়ার পরে, কারণ এগুলো স্টিকি ফুড।
সিম্পল কার্বোহাইড্রেটস খুব স্টিকি হয়, অ্যান্ড এই যে কটা নাম আপনি বললেন সেগুলো সমস্ত সিম্পল কার্বোহাইড্রেটস। এ শুধু ক্ষতি করে না শরীরের, দাঁত ও মাড়িরও ক্ষতি করে। তো এগুলো যদি লেগে থাকে এগুলো বেরোতে চায় না, কিন্তু সঠিকভাবে ব্রাশিং করে চেক করতে হবে যে খাবারগুলো জমে আছে কিনা ব্রাশিংয়ের পরে। যদি সেটা না করা হয় তাহলে কিন্তু ব্রাশিং হলো না, তাহলে ওটা লেগে থাকলো অ্যান্ড ওখান থেকে ক্যাভিটি তৈরি হয়ে যাবে। ক্যাভিটির ছবিটা আমি আপনাকে দেখাই। ক্যাভিটি একটা ছোট ছোট ডট দাঁতের ওপরে। এই দাঁতটা একটা এনলার্জড ইমেজ, দাঁত এত বড় হয় না, এর থেকে অনেক ছোট হয়। তো এটাকে এনলার্জ করে একটা ছোট ডটের মতো দেখানো হয়েছে এখানে। এই ডটটা সারফেসে কিন্তু প্রত্যেকটা ইমেজেই একটা সারফেসের ডট দেখুন, কিন্তু ভেতরের কন্ডিশনটা কিন্তু আলাদা। সেকেন্ড অ্যান্ড থার্ড ইমেজে ভেতরের কন্ডিশনটা অনেকটাই স্প্রেড হয়ে গেছে, ভেতরে খোকলা হয়ে স্প্রেড হয়ে গেছে, অ্যান্ড ওটাকেই ক্যাভিটি বলে। হঠাৎ করে একদিন চিবোতে দাঁতটা ভেঙে যায়, কিন্তু পেশেন্ট মনে করে আমার তো একটা ছোট কালো ডটই ছিল, কিছুই ছিল না, তাহলে কেন ভেঙে গেল? কারণ ভেতর থেকে আন্ডারমাইনিং ডিস্ট্রাকশন হয় ক্যাভিটিতে। তো এটাই হলো, বোঝা যায় না। এই জন্যই রুটিন ডেন্টাল চেক আপ অ্যাবসলিউটলি এসেনশিয়াল অল ওভার দ্য ওয়ার্ল্ড। একদমই তাই। ছোট বাচ্চার দাঁতেও, বেবিটিতেও এই একই কাণ্ড হয়। আচ্ছা, তাদেরও ক্যাভিটির সমস্যা খুব। একদম। আর আমরা, সরি আমি আপনাকে ইন্টারাপ্ট করলাম, আমরা মনে করি যে দুধের দাঁত পড়ে যাবে, এ তো কাজে লাগবে না, তা কিন্তু নয়। দুধের দাঁতেরও কিন্তু ইম্পর্টেন্ট কাজ আছে ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অ্যান্ড অলসো টু মেনটেন দ্য স্পেস। যে ভেতরে যে পার্মানেন্ট দাঁতের টুথবাথ তৈরি হচ্ছে তার জন্য যে স্পেসটা মেনটেন করা, সেটাও দুধের দাঁত করে যাচ্ছে। ক্যাভিটি হয়ে ভেঙে গেলে জায়গা ছোট হয়ে যায়। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে স্যার কিন্তু প্রথমেই বারবার করে বললেন যে দাঁতের যত্নটা যেমন নেওয়া দরকার, ঠিক তেমনভাবেই যারা ছোট বাচ্চারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু বহু ক্ষেত্রেই এই ক্যাভিটির সমস্যা হয়েছে, এবং কেন ক্যাভিটির সমস্যা হয় সেটাও বুঝিয়ে দিলেন। তাই বাবা মায়েদের উদ্দেশ্যে একটাই কথা বলা, প্রথম থেকেই সতর্ক থাকুন, এবং যে কোনো ধরনের সমস্যা হওয়ার আগেই কিন্তু একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিন। স্যার এবার একটু বলুন, যারা বয়স্ক মানুষ, যাদের দাঁত মোটামুটি ফাঁক হয়ে যাচ্ছে, অনেক দাঁত পড়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে বেসিক ডেন্টাল কেয়ারটা কীরকম হবে? ফার্স্টেই তারা যেন চেক আপে আসে। হ্যাঁ, একদম। চেক আপে এলে ডেন্টিস্ট সেটা দেখে ইভ্যালুয়েট করে বলতে পারবে তাদের সমস্যা কি। বয়স্কদের নানান রকমের সমস্যা হয়, দাঁতের সমস্যা হয়, ক্যাভিটির সমস্যা হয়, মাড়ির সমস্যা হয়, মিসিং দাঁতের সমস্যা হয়। মিসিং দাঁত রিপ্লেস করানো ব্যাপারে তাদেরকে অ্যাডভাইস করা উচিত। আর তাদের যদি দাঁত নড়তে থাকে তার মানে তাদের পায়েরিয়া আছে মাড়িতে পায়েরিয়া থাকলে দাঁত নড়ে। তো সেইটা ডিটেক্ট করে সেটার চিকিৎসার জন্য অত্যাধুনিক পদ্ধতি আছে। আজকে আমাদের মাড়ি বিশেষজ্ঞ আছে, যিনি একজন অ্যাডভান্স গাম স্পেশালিস্ট। তিনি তার আন্ডারে চিকিৎসায় থাকলে মাড়ি থেকে ইনফেকশন সরে যাবে। আর মাড়ি থেকে ইনফেকশন সরে গেলে শরীরও সুস্থ হবে, কারণ মাউথ ইজ দ্য গেটওয়ে টু দ্য বডি। তো মাড়িতে ইনফেকশন থাকলে হায়ার রিস্ক অফ সুগার ইনক্রিজ ইন সুগার পেশেন্টস যারা ডায়াবেটিক, বয়স্ক পেশেন্ট যারা ডায়াবেটিক, তাদের সুগার কন্ট্রোল বেটার হবে যদি মাড়ির চিকিৎসাটা ঠিকভাবে করা হয়। তো বয়স্ক মানুষদের এটাও বলা উচিত যে তাদের মাড়িতে যে ব্যাকটেরিয়া থাকে সেটা কিন্তু মানে যথেষ্ট একটা হার্টের ভেসেলে ভেজিটেশন ক্রিয়েট করার, ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস যেটাকে বলে, যেটা হার্টে ইনফেকশন করে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। সো আমরা শুধু এটা মনে করব না যে মাড়িতে ইনফেকশন আছে বা দাঁতে ইনফেকশন আছে সেটা শুধু মুখেই সীমিত, এটা সারা বডিতেও ছড়ায়। স্যার অনুষ্ঠান শেষের আগে দর্শকদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন? একটাই পরামর্শ, যেটা শুরুতে বলেছিলাম, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন অ্যান্ড সঠিকভাবে ব্রাশ করুন, ডেন্টিস্টের কাছে রুটিনলি চেক আপে আসুন। আর কোনো সময় যদি মনে করেন যে আমার কোনো সমস্যা হচ্ছে, গামস থেকে ব্লিডিং হচ্ছে, নিজের মুখটা নিজেও চেক করুন। সকালবেলা যখন ব্রাশ করছেন ডিপোজিটস লেগে আছে কিনা ব্রাশিংয়ের পরে সেটা চেক করুন। কোথাও কোনো হোয়াইট প্যাচ হচ্ছে কিনা বা রেডিশ প্যাচ হচ্ছে কিনা চেক করুন, কারণ সেটা ওরাল ক্যান্সারের সাইনও হতে পারে। এই টপিকটা আমরা আরো ডিটেলে ফিউচারে হয়তো ডিসকাস করতে পারি। মানে ওরাল ক্যান্সার ইজ এ ফার্স্ট সাবজেক্ট, তো এটা নিয়ে বহু মানুষের সচেতনতার দরকার, খুব সচেতনতার দরকার, অভাব রয়েছে বহু মানুষের মধ্যে।
দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে দাঁত আর মাড়ির যত্ন ঠিক কী ভাবে নেওয়া উচিত সেই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে স্যার খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। তাই সময় থাকতে থাকতেই কিন্তু সচেতন হন, কারণ একটা কথা সবসময় মাথায় রাখবেন, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। তাই যে কোনো ধরনের দাঁত বা মাড়ির সমস্যা হলে আপনারা সরাসরি স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। স্ক্রিনে দেওয়া আমাদের টেলিমেডিসিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর স্বাস্থ্য সংক্রান্ত এইরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই ফলো করুন অ্যাক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেল। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন। আর এই রকম গুরুত্বপূর্ণ তথ্য আরও বহু মানুষের সঙ্গে শেয়ার করে ছড়িয়ে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন অ্যাক্সলেপিয়া হেলথ। নমস্কার।